গণতন্ত্র, সেই যে আইনের শাসনের বাংলাদেশ, আমরা কি সেই আইনের শাসনের বাংলাদেশকে পেয়েছি? এখন মবের শাসনে বাস করছি। এটাকে অনেকে বলছে মবক্রেসি। মব নিয়ন্ত্রণে এই সরকার পুরোপুরি ব্যর্থ। যে তিনি বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান। আমরা শুনেছি যে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠান তাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, তার বক্তব্য শোনা যায়, তার মোটিভেটিং বক্তব্য শোনার জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তিনি শান্তিতে নোবেল বিজয়ী। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর একজন ব্যক্তি যখন হচ্ছে এই দেশের প্রধান। দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার সমসাময়িক আলোচনায়। আজকের এই আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডাক্তার সাজেদুল হক রুবেল। রুবেল ভাই, আমাদের আজকের এই আলোচনায় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন যদি দর্শকদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ নয়ন ভাই, ভালো আছি। আপনাকে এবং আপনার মাধ্যমে দৈনিক আমার বাংলার সকল দর্শক, সকল পাঠক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। রুবেল ভাই, আমি আসলে একটি বিষয়, দর্শকরা শুনছেন, আপনাকে দেখছেন এবং আপনার আলোচনা শুনবেন। আমি যদি প্রথম একটি প্রশ্ন দিয়ে শুরু করি আমাদের আজকের এই আলোচনা, সেটা হলো এই যে বামদের এতটা অবদান, রক্ত দিয়েছে 24-এর গণ অভ্যুত্থানে, আমরা যদি যারা সমালোচক, বিশেষ করে যারা বামদের সমালোচনা করে, আমি যদি পিনাকির কথা বলি, পিনাকি দার কথা বলি, যে সেখানে আসলে বলেছেন যে এখনকার যে সময়টা, যে প্রেক্ষাপট, আমি যদি ঢাকার টিএসসির শিবিরের জুলাই নিয়ে তারা যে ছবি প্রদর্শন কথা বলি, বামদের এবং শিবিরদের একটা মোটামুটি মুখোমুখি অবস্থানে ছিলেন ছবি প্রদর্শনকে কেন্দ্র করে। পিনাকি ভট্টাচার্য দাদা, আসলে আমি তাকে দাদা হিসেবে সম্বোধন করলাম, তিনি বলেছেন যে আসলে বামদের এখন প্রধান ভূমিকা হলো আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা। এই যে এই বিষয়টা, এইটার জবাবটা আপনি কিভাবে দেবেন? ধন্যবাদ, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। এই মুহূর্তে মানে হচ্ছে সবচেয়ে পপুলিস্ট সামাজিক মাধ্যমে এই ক্যারেক্টার যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা দেশের বাইরে বসে খুব নিরাপদ বলয়ে বসে, ঠিক আছে, এবং তিনি অনেকদিন ধরে নিরাপদ। যখন দেশের মানুষ, আমরা যখন জেল খাটছিলাম, যখন আমার বাড়িতে পুলিশ মানে 2021 সালে নভেম্বরে রোড ব্লক করে শত শত পুলিশ নিয়ে এসে যখন হচ্ছে আমাকে তুলে নিয়ে গেল, যখন আমরা হচ্ছে আমাদের আরও কমরেডরা যখন মার খাচ্ছে আওয়ামী লীগের এই অত্যাচারের মধ্য দিয়ে, তখন তিনি খুব নিরাপদ বলয়ের মধ্য দিয়ে তিনি হচ্ছে গিয়ে প্যারিসে বসে বসে হচ্ছে গিয়ে নানান রকম কন্টেন্ট তৈরি করছেন এবং অনেক বাহবা পাচ্ছেন, হাততালি পাচ্ছেন। তো তার এই সফলতা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা আবির্ভূত হচ্ছি, মুগ্ধ হচ্ছি তার সফলতা। কিন্তু নিরাপদ বলয়ে বসে তিনি এই মুহূর্তে যা যা বলছেন, যা যা করছেন, আমি তাতে মনে করি তার এই কন্টেন্টগুলো, তার এই বক্তব্যগুলোই, তার এই উস্কানিগুলোই কিন্তু আওয়ামী লীগের জমিন বাংলাদেশে শক্তিশালী করছে। আওয়ামী লীগের জমিনকে শক্তিশালী করে দিচ্ছেন কিন্তু তিনি প্যারিসে বসে। একের পর এক ভুল ঘটনা, একের পর এক ভুলের দিকে কিন্তু হচ্ছে তিনি ছাত্র জনতা বা মানুষকে প্রলুব্ধ করছেন। এবং এই ভুলগুলোই কিন্তু আস্তে আস্তে জমে 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 এমন এক পরিপ্রেক্ষিত তৈরি হবে, সেদিন হচ্ছে কি তারই এই কন্টেন্টে করা। আমি বলবো তিনি ভুল করছেন না, তিনি হয়তো হচ্ছে কোনো একটা ষড়যন্ত্রের অংশ, যেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে, ঠিক আছে, বাংলাদেশকে আবারও 24-এর পূর্ববর্তী অবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাবেন। ফলে তিনি হচ্ছে গিয়ে এই জায়গায় আমাদের সবাইকেই হচ্ছে এক ধরনের ভ্রান্তি জালে আমাদেরকে আক্রান্ত করছেন। এবং আমি বলি যে এই মুহূর্তে আমি বলতে চাই যে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে, ঠিক আছে, আমাকে যদি কেউ আওয়ামী লীগের দোসর বলে, ঠিক আছে, কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে যারা 71 সালে লাখো লাখো মানুষকে হত্যা করলো, লাখো নারীকে ধর্ষণ করলো, ঠিক আছে, সেইটার বিরুদ্ধে যদি অবস্থান করি, তাদের বিরুদ্ধে, সে 71-এ ঘাতকদের দালাল যারা ছিলেন, যারা দোসর ছিলেন, সে 71-এ খুনিদের দোসরদের বিরুদ্ধে যদি কথা বললে আমাকে কেউ যদি হচ্ছে গিয়ে আওয়ামী লীগ ট্যাগ দেয়, তাতে হচ্ছে গিয়ে আমাদের কিছুই যায় আসে না। যেমনি ভাবে আমরা 24-এ গণঅভ্যুত্থানের আগে যখনই গণতন্ত্রের কথা বলতাম, যখনই নির্বাচন নিয়ে প্রশ্ন করতাম, যখনই খুন ধর্ষণ গুম নিয়ে প্রশ্ন করতাম,
তখন আমাদেরকে কিন্তু বামদেরকে, কমিউনিস্টদেরকে তখন জামাতি ট্যাগ দেওয়া হতো, আমাদেরকে তখন বলা হতো বামাতি, ঠিক আছে, বামপন্থীদের বামাতি বলা হতো, কারণ বামপন্থীরা গণতন্ত্রের কথা বলছে, কারণ বামপন্থীরা একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে, বামপন্থীরা এই গুমের বিরুদ্ধে, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলছে, ফলে আমাদেরকে তখন জামাত ট্যাগ দিত শেখ হাসিনার সরকার। ঠিক এখনো আমরা যখন এখনকার যে কোনো অন্যায্যতার বিরুদ্ধে আমরা যখন লড়াই করব এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষে যখন অবস্থান গ্রহণ করব, তখন আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হতে পারে, কিন্তু এই ট্যাগে আমাদের কিছুই যায় আসে না। এবং দেখবেন সামান্য কয়েকটি ছাত্র মিলিয়ে সাহসের সাথে শিবিরের এর থেকে বিশাল শক্তি, তারা এখন তো পাওয়ার পার্টি মতো অ্যাটিটিউড করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশাল শক্তির বিরুদ্ধে যখন কয়েকজন সাহসী ছাত্র ইউনিয়নের এবং বিভিন্ন বাম ছাত্র সংগঠনের, বিপ্লবী ছাত্র মিত্র সহ তারা যখন প্রতিবাদ করেছে, যখন লড়াই করেছে, তখন তাদের পাশে কিন্তু সবাই এসেছে। বামপন্থীরা সব ছাত্র সংগঠন এখানে এসেছে, তাদের মধ্যে অনেক বিরোধ থাকতে পারে বামপন্থী ছাত্রদের মধ্যে, কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে। এবং তাদের সাথে কিন্তু সে সময় আমরা দেখেছি ছাত্র দল, তারাও কিন্তু এটাকে সমর্থন করেছে কিন্তু এনসিপিরও, আব্দুল কাদেরের বক্তব্য শুনবেন আর কি, তারাও সমর্থন করেছে হচ্ছে আমাদেরকে। ফলে আমরা বাংলাদেশের কথা বলছি, আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছি। যারা বাংলাদেশের জন্মের বিরুদ্ধে ছিল, তাদের সাথে আমাদের জয়ের লড়াই আমাদের থাকতে পারবে। ফলে প্যারিসে বসে আপনি পক্ষ পরিবর্তন করতে পারেন, একবার আপনি জামাতের পক্ষে যেতে পারেন এবং ভবিষ্যতে আপনি আওয়ামী লীগের পক্ষে চলে যেতে পারেন, কিছু যে আসবেন, কে আপনাকে ছোবে, আপনি তো সবার বাইরে, আপনি নিরাপদ বলে আছেন। ফলশ্রুতিতে আমি কোনো ব্যক্তি বিশেষ করে উল্লেখ করতে চাই না। আমরা বাংলাদেশের মানুষ লড়াইটা লড়ছি, যেমন গণতন্ত্রের জন্য লড়াই এখনো শেষ হয়নি, ঠিক আছে। ফলে আমাদের পুরো দেশটাকে বদল করতে হবে, দেশটাকে বদল করে সামনের দিকে নিতে হবে, ঠিক আছে। এখন মুক্তিযুদ্ধের পক্ষে যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলোর হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে যে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি অপমানিত করেছে আওয়ামী লীগ। জামাত যেমন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছে 1971 সালে, কিন্তু পরবর্তীকালে বিশেষ করে শেষ যে 10-15 বছর, এই 10-15 বছর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধকে করেছে আওয়ামী লীগ। ফলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নতুনভাবে, নতুন বলে, নতুন বন্দোবস্তে মুক্তিযুদ্ধের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সেই ঐক্যবদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে নেতৃত্ব দানকারী এই মুহূর্তে দলগুলোর মধ্যে বাংলাদেশের মাটিতে ক্রিয়াশীল একমাত্র দল হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। কারণ ন্যাপও এখন ক্রিয়াশীল না, আওয়ামী লীগ তো জনবিচ্ছিন্ন এবং পলায়ন করেছে। ফলে একমাত্র সক্রিয় রাজনৈতিক দল হচ্ছে বামপন্থীরা, যারা মুক্তিযুদ্ধে সরাসরি রক্ত দিয়েছে, সরাসরি লড়াই করেছে। ফলে সেই মুক্তিযুদ্ধের রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই দেশের মুক্তিযোদ্ধাদের পাশে আছে, মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং সমগ্র মানুষের পাশে এবং সামনে কাতারে আছে বামপন্থীরা। কে কি বললো না বললো, কে কি ট্যাগ দিল না দিল, সেটা দেখার বিষয় না। রুল ভাই, আসলে আপনি যেভাবে বিশ্লেষণ করলেন, এই যে ট্র্যাগের যে রাজনীতি, আসলে সেক্ষেত্রে বাম একটা সময় গিয়ে নানানভাবে আপনাদের জামাতি বলা হতো, এখন আওয়ামী লীগের ট্র্যাগে বলা হচ্ছে। আপনার একটা উক্তি সেটা ছিল যে ডক্টর ইউনূসের সরকারের মধ্যে আপনি স্বৈর শাসকের একটা ছায়া আবির্ভাব, আপনি যেমনটা গণমাধ্যমগুলোতে কোনো একটি উক্তি করেছেন। এই সরকারকে নিয়ে এখনকার সময় আপনার বিশ্লেষণ কি, কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমরা যেটা বলার চেষ্টা করেছি বা করছি এখন, সেটা হচ্ছে কাঙ্ক্ষিত গণতন্ত্র আমরা এখন পর্যন্ত পাইনি। গণতন্ত্র মানে শুধু ওই নির্বাচন না, কিন্তু সেই ভোটাভুটি না আর কি। গণতন্ত্র মানে হচ্ছে সংবাদ মাধ্যমের একটা স্বাধীনতা, গণতন্ত্র মাধ্যম মানে হচ্ছে বিচার বিভাগের একটা স্বাধীনতা, একটা ইনসাফ ফিরে আসবে, সেখানে কোনো প্রভাব বলয় থেকে বিচার বিভাগ পুরোপুরি মুক্ত হবে আর কি। দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না। তো সেই গণতন্ত্র, সেই যে আইনের শাসনের বাংলাদেশ, আমরা কি সেই আইনের শাসনের বাংলাদেশকে পেয়েছি? আমরা আইনের শাসনকে বাংলাদেশকে পাইনি। তো আপনি বলতেই পারেন না, এখন তো ডিজিএফআই, এনএসআই এর প্রভাব আপনাদের উপর নাই, আপনাদের পত্রিকার উপর তার কোনো প্রভাব নাই। ডিজিএফআই থেকে ফোন আসে না, কোনো ধমক আসে না, অনেক কিছু আসে না। কিন্তু বুকে হাত দিয়ে কি আপনারা বলতে পারবেন যে আপনারা হচ্ছে সবসময় একটা আতঙ্কে থাকেন যে কোন কথা থেকে কি জানি কি হয়ে যায়, আমার অফিসে এক বিশাল মব এসে হামলা করে কিনা, ঠিক আছে? অর্থাৎ এখন ডিজিএফআই এর ভয় নাই,
এখন ভয় আছে মবের ভয়, মবের ভয় আছে, এবং সেই মবের ভয়ে সবাই এক ধরনের সেলফ সেন্সরশিপ করছেন আমার বিশ্বাস এবং আমার পর্যবেক্ষণ। পত্রিকা পড়ে, টেলিভিশন দেখে, সব কিছু দেখে মনে হয় যে তারা বোঝে না বাংলাদেশকে, রিড করতে পারছে না। এটা ভুল না, এটা ভুল। তারা ঠিকই বাংলাদেশকে রিড করতে পারছে, সমস্ত তথ্যগুলো অনেক কিছুই আছে আপনাদের হাতে, কিন্তু আপনারা অনেক সময় বলতে পারেন না, আমিও বলতে পারি না, ঠিক আছে? কারণ আমরা এখন মবের শাসনে বাস করছি। এটাকে অনেকে বলছে মবক্রেসি, মবক্রেসির বাংলাদেশ। তো এই মবক্রেসির বাংলাদেশ তো হচ্ছে গিয়ে আমাদের অভিষ্ট লক্ষ্য নয়, অভিষ্ট লক্ষ্য নয়। এবং আমি আমার আলোচনার প্রথম অংশে বলছি আমরা ব্যবস্থা বদল করতে পারি নাই। ব্যবস্থা বদল না করতে পারার কারণে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা ছিল আমাদের, আমলাতান্ত্রিক, সে স্বৈরতান্ত্রিক যে বৈশিষ্ট্যটা ছিল, সেই বৈশিষ্ট্যটা আমরা ভাঙতে পারি না। শুধু মানুষ বদল করে তো দিলে হবে না, মানুষ তো বদল করে দিলে আপনার খাসলাত বদল করতে হবে, চরিত্র বদল করতে হবে। সে খাসলাত তো আর আমাদের বদল হয় নাই, ঠিক আছে? সে খাসলাত বদল না হওয়ার কারণে সেই স্বৈর শাসকের ছায়া এখনো হচ্ছে গিয়ে আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। এই ছায়া থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেমনটা আপনি বলছিলেন যে মবের যে প্রচলন এখন বাংলাদেশে চলছে, আমরা যদি গাজীপুরের ঘটনাটা বলি, সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আসলে আলোচনায় আসছে এবং ডক্টর ইউনূসকে নিয়ে অনেকে প্রশ্ন করছেন তার নেতৃত্ব নিয়ে, মব নিয়ন্ত্রণে কি বর্তমান সরকার দারুণভাবে ব্যর্থ? নিশ্চিত, আপনার এই কথা 100% সঠিক। মব নিয়ন্ত্রণে এই সরকার পুরোপুরি ব্যর্থ। এবং খুব মাঝে মাঝে আমার খুবই কষ্ট পেয়েছি আমরা যখন আমরা দেখেছি যে আমাদের মানে প্রেস উইং থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে এটাকে আপনারা মব বলবেন না, এটাকে বলবেন প্রেশার গ্রুপ। আচ্ছা, যখন এই কথাটি সরকারি প্রেস উইং থেকে বলা হবে, তখন কি বাংলাদেশ পারবে এই মবকে নিয়ন্ত্রণ করতে? গতকাল যে হত্যাকাণ্ডটা ঘটলো যে সাংবাদিকের, এবং যে হত্যাকাণ্ডগুলো ঘটে যাচ্ছে, এই সব কিছুর পিছিয়ে কিন্তু হচ্ছে এই ধরনের দায়িত্বহীন বক্তব্য কিন্তু দায়ী, ঠিক আছে? আপনি জাস্টিফাইড করবেন, আপনি নর্মালাইজ করে ফেলবেন হচ্ছে গিয়ে হলো আপনার মবকে, এবং সেই মব তো তৈরি হবে। সহজ একটি বিষয়, মব তৈরি হবে। আমরা হচ্ছে এই জায়গায় আমরা বলি যে এই জায়গায় হচ্ছে সরকার বিষয়টাকে অ্যাড্রেস করতেই, আপনি দেখেন তো এখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তিনি শান্তিতে নোবেল বিজয়ী। শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি যখন হচ্ছে এই দেশের প্রধান, সরকার প্রধান, সেই সরকার প্রধান যখন দায়িত্বে আছেন প্রায় 1 বছর ধরে, ঠিক সেই সময় যখন তার এই বাংলাদেশে হচ্ছে গিয়ে আমাদের এই বাংলাদেশে যখন নানা প্রান্তে নানান জায়গায় এই যে মব চলছে, দীর্ঘদিন ধরে মব চলছে। হ্যাঁ, একটা কথা আছে, একটা সমস্ত মুক্তিযুদ্ধের পরে হয়েছে, যে 90 গণঅভ্যুত্থানের পরে কিছু ঘটনা ঘটেছে, 69-এর আইয়ুব খানের পতনের পরেও এরকম ঘটেছে। সেটা হচ্ছে মানুষের কিছু স্বতঃস্ফূর্ত থাকে, সেই স্বতঃস্ফূর্ত তখন সেই মুহূর্তে নিয়ন্ত্রণ করা যায় না। কারণ গণঅভ্যুত্থান মানে হচ্ছে পুরাতনের একদম মানে পুরাতন সিস্টেমটা তখন ভেঙে পড়ে, পুরাতন সিস্টেমটা ভেঙে পড়ে, সবসময় পৃথিবীর সব দেশে ঘটে। ফলে 2 দিন বা 3 দিন বা হচ্ছে এক সপ্তাহ বা এক মাসটা বলা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকে, ঠিক আছে? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকে, কিন্তু সেই সময়কালে মানুষকে হচ্ছে একটা দিক নির্দেশনা দেওয়া যে আইন নিজের হাতে তুলবেন না, আমরা আইনের শাসনের বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা সেই মসির শক্তিকে খতম করতে চাই, হ্যাঁ, আমরা হচ্ছে ইনসাফ কায়েম করতে চাই, এইরকমভাবে তিনি যদি হচ্ছে পাবলিকলি অ্যাড্রেস করতেন, মানুষকে বোঝাতেন, তিনি তো বিশাল বড় হচ্ছে মোটিভেটর। আমরা শুনেছি যে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠান তাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, তার বক্তব্য শোনা যায়, তার মোটিভেটিং বক্তব্য শোনার জন্য আর কি। তিনি এই তরুণ সমাজকে মোটিভেটিং করেছিলেন একদিন এক জায়গায় 10টি মিনিট 15টা মিনিটে যদি হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস হচ্ছে গিয়ে মোটিভেট করতেন, তাহলে এই মবের কোনো মরাল মানে যে গ্রাউন্ড যেগুলো সেটা সব ভেঙে চুরে শেষ হয়ে যেত। করেন তো নিয়ে বরঞ্চ বানাইছে এইটার সুবিধা নিয়েছেন, এবং অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত মানে আপত্তিকর একটি ব্যাপার দেখবেন, জাতির উদ্দেশ্যে একটি ভাষণ, সেখানে তো তিনি নিজেই মবকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। কি হবে, কখন? ঈদের আগে তিনি ভাষণে বললেন, বক্তৃতায় বললেন জাতির উদ্দেশ্যে যে তিনি বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান। এই বন্দরকে বিদেশির হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে যারা, ঠিক আছে, জনগণকে আহ্বান করলেন এদেরকে প্রতিহত করো, মানে আমরা বামপন্থীদের আমাদেরকে প্রতিহত করার আহ্বান তিনি জানিয়েছিলেন। তিনি করিডোর এবং বন্দরের বিরুদ্ধে যারা বামপন্থীরা হচ্ছে রোড মার্চ করবে, সেই রকম এক পরিস্থিতিতে
তিনি ঘোষণা দিচ্ছেন কি এদেরকে প্রতিহত করুন। কোথায়? আমাদের তো জনগণ প্রতিহত করেনি। আমরা ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ পরিচালনা করেছি। 16 থেকে 17টি সমাবেশ করতে 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 আমরা চিটাগাং পোর্টে গিয়ে আমরা সেখানে পৌঁছেছি। জনগণ আমাদেরকে সমর্থন দিয়েছে, জনগণ আমাদের বক্তব্য শুনেছে, আমাদের সহযোগিতা করেছে, খাবার দিয়েছে, ঠিক আছে, জনগণ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে এই পরিস্থিতিতে হচ্ছে আমি বলবো 100তে 100 ফেল, মানে 100তে 0 মব দমনে বা মব নিয়ন্ত্রণে সরকার 100তে 0। দর্শক, আজকে এই পর্যন্তই। আমার বাংলায় আবারও কোনো এক অতিথির সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।